আমরা এখন ইউনিয়ন সমাজকর্মের বাংলা 2022-এর প্রশ্নগুলো বিশ্লেষণ করব ব্যাখ্যা সহকারে এবং এই প্রশ্ন বিশ্লেষণ করার মাধ্যমে নিজেরাই আমরা সাজেশন তৈরি করব। ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদ? আচ্ছা, এখানে এই যে দৌড়ায়, এটা একটা ভার্ব না, বাংলায় হচ্ছে ক্রিয়া। এখন কি বলা হয়েছে? সে দ্রুত দৌড়ায়, তার মানে দৌড়ানোর সাথে অতিরিক্ত একটা কি হচ্ছে, তথ্য যোগ হচ্ছে, যে তথ্যটা হচ্ছে দ্রুত। তাহলে ক্রিয়ার সাথে অতিরিক্ত তথ্য যোগ হচ্ছে, তার মানে ক্রিয়াটাকে মডিফাই করতেছে। ক্রিয়াকে যে মডিফাই করবে সেটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। ইংরেজিতে আমরা পার্টস অফ স্পিচ পড়েছিলাম না? ইংরেজিতে পার্টস অফ স্পিচে হচ্ছে বাংলায় পদ প্রকরণ। তাই যারা পার্টস অফ স্পিচ ভালোভাবে বুঝেন তারা পদ ভালোভাবে বুঝবেন, যারা পদ ভালোভাবে বুঝেন তারা পার্টস অফ স্পিচ ভালোভাবে বুঝবেন। তাই আপনারা যদি একসাথে পড়তে পারেন, অর্থাৎ রিলেটেড ভাবে পড়তে পারেন, তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন। যাই হোক, তাহলে ক্রিয়া সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ ক্রিয়াটাকে যদি মডিফাই করে, সেটা হবে ক্রিয়া বিশেষণ। তাহলে উত্তর গ, ক্রিয়া বিশেষণ। তাহলে এটা কোথা থেকে প্রশ্ন এসেছে? পদ থেকে। তাহলে আমরা পদ আমাদেরকে পড়তে হবে। মন, রূপ, মাঝি। মন, মাঝি কোন সমাস? এখানে কিন্তু রূপ কথাটা দেওয়া আছে, এই জন্য আমরা বলতে পারবো যে এটা একটা রূপক কর্মধারয়, রূপক কর্মধারয় সমাস। তার মানে উত্তর গ। অনেক সময় বলতে ম্যাক্সিমাম সময় এটা কিন্তু দেওয়া থাকে না, দেওয়া থাকবে মন, মাঝি। তখন আমরা কিভাবে বুঝবো? তখন আমরা সেটা দুইভাবে বুঝতে পারি। একটা হচ্ছে এই যে সামনে যেটা থাকবে এটা হবে অদৃশ্য এবং পিছনে যেটা থাকবে সেটা হবে দৃশ্যমান। সাপোজ মন, এই মনকে আমরা দেখতে পাই, মন কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু মাঝি যে নৌকা চালায়, এই মাঝিকে কিন্তু আমরা দেখতে পাই। যদি আমি বলি বিষাদ সিন্ধু, তার মানে বিষাদ মানে হচ্ছে দুঃখ কষ্ট, এই দুঃখ কষ্টকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু সিন্ধু অর্থ হচ্ছে সমুদ্র, সমুদ্রকে কিন্তু আমরা দেখতে পাই। আমি যদি আরো বলি প্রেম সাগর, তার মানে প্রেম কিন্তু দেখা যায় না, সাগরকে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে প্রথমটা যদি অদৃশ্য হয়, অর্থাৎ দেখা না যায়, এবং পরেরটা যদি দেখা যায়, সেক্ষেত্রে এটা রূপক কর্মধারয় সমাস। আরেকটা জিনিস দিয়ে আমরা বুঝতে পারি, আমরা যখন বলি রূপকথার গল্প, রূপকথার গল্প বলতে আমরা কি বুঝি? একটা কাল্পনিক, মানে এটা বাস্তবে এটার কোনো রূপ নাই, কিন্তু এটা আমরা কল্পনা করতে পারি। এই রূপক কর্মধারয় সমাসটা হচ্ছে এরকম, যার বাস্তবে কোনো রূপ নাই, কিন্তু এটাকে আমরা কল্পনা করতে পারি। মন, মাঝি, এটা বাস্তবে কি আমরা এটাকে দেখতে পাই? দেখতে পাই না, তার মানে এটা আমরা কল্পনা করি। কল্পনা হলে সেটা রূপক, অথবা সামনেরটা অদৃশ্য, পিছনেরটা দৃশ্যমান হলে সেটা রূপক কর্মধারয় সমাস। আর রূপ থাকলে তো রূপক কর্মধারয় সমাস, এটা দেখার সাথে সাথে আমরা বলে দিতে পারবো। চোখের বালি বাগধারা, তার অর্থ কি? ছোটবেলায় আমরা অনেকে যখন খেলতাম তখন কি করতাম? খেলাধুলায় না পারলে দেখা যেত প্রতিপক্ষের টিমের দিকে আমরা বালি ছুঁড়ে মারতাম, তখন দেখা যেত অনেকের চোখে এই বালি পড়তো। তাহলে এই ধরেন আপনার চোখে কেউ বালি ছুঁড়ে মারলো, সেক্ষেত্রে আপনার কি ভালো লাগবে, নাকি একটা অস্বস্তি বোধ বা বিরক্ত বোধ কাজ করবে? অবশ্যই একটা বিরক্তি বোধ কাজ করবে, কারণ চোখে বালি পড়লে কখনোই ভালো লাগা কাজ করবে না, এটা একটা অস্বস্তিকর বিষয়। তাহলে এখানে অপশন ক্ষয়ে দেওয়া আছে বিরক্তিকর বস্তু। তাহলে আমরা কি পেলাম? আমরা পদ থেকে প্রশ্ন পেলাম, আমরা সমাস থেকে প্রশ্ন পেলাম, আমরা বাগধারা থেকে প্রশ্ন পেলাম। এবার আসি উভয় সংকট বাগধারাটির অর্থ কি? বাগধারা থেকে তাহলে দুইটি প্রশ্ন এসেছে। বাগধারা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে বুঝে গেছি। উভয় কথাটার অর্থ কি? দুই। সংকট কথাটার অর্থ হচ্ছে বিপদ। তাহলে দুই দিকে বিপদ হলে সেটাই তো উভয় সংকট হবে। প্রথমে দেওয়া আছে দুই দিকে পথ। সংকট মানে কি পথ? সংকট মানে পথ না, সংকট মানে হচ্ছে বিপদ। দুই দিকে বিপদ, এই যে অপশন খ, দুই দিকে বিপদ। আরেকটা আছে ভুল পথে, এখানে কি উভয় কথার অর্থ কি ভুল বা সংকট কথার অর্থ কি বিপদ? তাহলে তো কোনোভাবেই হবে না, এটা প্রশ্নই আসে না।
ভুল পথে গমন, এটা প্রশ্নই আসে না। আসন্ন সংকট, এটারও প্রশ্ন আসে না, কারণ এখানে 2 বলতে কোনো কিছুই নাই। এবার আসি, বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? হুবহুব এই প্রশ্নটা নাও আসতে পারে, কিন্তু এখানে আরো অনেকগুলো আমরা প্রশ্ন পাবো, সেই প্রশ্নগুলো আসতে পারে, তাই আমি একটু সুন্দরভাবে বুঝাই দিচ্ছি মনে রাখার ক্ষেত্রে। বাংলা বর্ণমালায় আমরা জানি মোট বর্ণ হচ্ছে 50টি। এখন একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মোট দাঁত কয়টি হয়? পূর্ণবয়স্ক ব্যক্তির মোট দাঁত হয় 32টি। তাহলে আমরা এখান থেকে মনে রাখবো পূর্ণমাত্রা যে বর্ণ, এই পূর্ণমাত্রা বর্ণ হচ্ছে 32টি। এখন 32টি যদি হয় তাহলে উপরে 44 হচ্ছে 16টি, নিচে 44 হচ্ছে 16টি। তাহলে এখন এই 16টি অর্থাৎ একটা 44কে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা কয়টি পাবো? 8টি। এই 8টি হচ্ছে অর্ধমাত্রা বর্ণ। তাহলে 32 আর 8 যদি যোগ করি তাহলে আমরা কত হবে? 40 হবে। তাহলে মোট বর্ণ যদি 50 হয়, 50 থেকে যদি আমরা 40 বাদ দিই তাহলে আমরা কত পাবো? 10 পাবো। এই 10ই হচ্ছে মাত্রাহীন বর্ণ। তাহলে আপনাকে এইবার 2022 সালে প্রশ্ন এসেছিল বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? উত্তর হবে 10টি। এবার প্রশ্ন আসতে পারে যে অর্ধমাত্রা কয়টি বা পূর্ণমাত্রা কয়টি, তাহলে খুব সহজে আমরা কিন্তু উত্তর করতে পারবো আশা করি। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ, খুবই ইম্পর্টেন্ট একটা যেটা বারবার অসংখ্য পরীক্ষায় আসে, হয়তো বা এই পরীক্ষায় এবার এসেছে, অন্য পরীক্ষাতে আসতে পারে, তাই খুব সুন্দর একটা টেকনিক এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। আর এটা কিন্তু আমরা প্রায় ভুল করি, আসে তারপর ভুল করি, কারণ সবগুলো দেখেন এত কাছাকাছি, এই জন্য আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি হয়। আমরা এই যে কোনো জব, সরকারি জবে যখন অ্যাপ্লাই করি, তারপর আমাদেরকে একটা টাকা পেমেন্ট করতে হয় না? এই পেমেন্ট আমরা কিসের মাধ্যমে করি? এই টেলিটক সিমের মাধ্যমে করি। পেমেন্ট করতে গিয়ে অনেক সময় দেখা যায় শেষের দিকে টাকা নিচ্ছে না, বিভিন্ন সমস্যা, অথবা SMS আসতেছে না। তাহলে যদি আমাদের কোনো সমস্যা হয়, মুমূর্ষ কথাটার সাথে একটা সমস্যা, একটা হালকা সম্পর্ক বুঝতে পারতেছি না যে মুমূর্ষর সাথে একটা সম্পর্কের একটা সমস্যার একটা সম্পর্ক আছে, তাহলে যদি টাকা পাঠাতে আমাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এইটার যে হেল্পলাইন আছে সেই নাম্বারটা হচ্ছে 121 অর্থাৎ 121, এখানে আমরা কল করি। তাহলে মুমূর্ষের সাথে যেহেতু সমস্যার একটা সম্পর্ক আছে, আমরা যদি এইটা সমান 1 লিখি এবং এইটা সমান আমরা 2 লিখি, তাহলে এইটা সমান কি হবে? আবার 1 হবে। তাহলে মুমূর্ষ বানানটা মনে রাখার উপায় হচ্ছে এখানে যা থাকবে শেষেও তা থাকবে এবং মাঝখানে থাকবে 2, এবং এইটাকে আমরা ধরছি 1 আর এটাকে আমরা ধরছি 2। এভাবে আমরা মুমূর্ষ বানান থেকে মনে রাখতে পারি। বাংলা উপসর্গ কয়টি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। তাহলে এই যে গানটার সাথে বাংলার সম্পর্ক আছে না, তাহলে আমরা কি বলেছি? 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি 21 থেকে আমরা মনে রাখবো যে বাংলা উপসর্গ 21টি। আমরা কিন্তু সবাই জানি বাংলা উপসর্গ 20টি নাকি 21টি, এই জায়গায় শুধু আমাদের কনফিউশন কাজ করে। তাই বাংলা উপসর্গ মনে রাখার উপায় হচ্ছে ওই গানটাতে মনে রাখলে হয়ে যাবে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তাহলে আমরা বানান শুদ্ধ থেকে প্রশ্ন পেলাম, আমরা মাত্রাহীন বর্ণ এখান থেকে প্রশ্ন পেলাম, বাগধারা থেকে প্রশ্ন পেলাম, তারপর সমাস থেকে প্রশ্ন পেলাম, পদ থেকে প্রশ্ন পেলাম। এই পরীক্ষায় কিন্তু 1 মার্ক মানে অনেক কিছু, তাই 1 মার্ক হলেও এই প্রত্যেকটা টপিক আমাদেরকে পড়তে হবে। পদ পড়তে হবে, সমাস পড়তে হবে, বাগধারা পড়তে হবে, বর্ণমালা পড়তে হবে, বানান শুদ্ধিকরণ পড়তে হবে, উপসর্গ পড়তে হবে। এবার হয়তো বা বাংলা উপসর্গ কয়টি এসেছে, এরপর বা কোনটি বাংলা উপসর্গ, এভাবে প্রশ্ন আসতে পারে, তাই সবকিছুই আমাদেরকে পড়তে হবে। শুধু প্রশ্নগুলো উত্তর পড়লে হবে না, সবকিছুই টপিকটা সবকিছু আমাদেরকে পড়তে হবে। সংখ্যা গণনার মূল একক কি? আমরা যখন
মানে অঙ্ক শুরু হয় কোথা থেকে? শূন্য থেকে। অপশনে কিন্তু ক শূন্য দেওয়া আছে, আপনারা অনেকে শূন্য দাগাইতে পারেন, কিন্তু শোনেন, শূন্য কথাটার অর্থ কি? নাই, কোনো কিছুই নাই। শূন্য যখন কোনো সংখ্যার পরে বসে তখন তার একটা মান হয়, কিন্তু শূন্য নিজের কি কোনো অর্থ আছে? শূন্য মানে তো কোনো কিছুই নাই। তাহলে একটা সংখ্যা গণনার জন্য মূল বা মূলে কি শূন্য হতে পারে? একটু কমন সেন্সটা কাজে লাগাই, হতে পারে না। তাহলে কি হতে পারে? যেহেতু গণনাটা এক থেকে শুরু হয়, তার মানে এক থেকে যদি শুরু না করি তাহলে তো শুরুই হচ্ছে না। যেহেতু এক থেকে শুরু হয় সেহেতু সংখ্যা গণনা মূল একক কি হবে? এক হবে। এখন ক্রম, ক্রম মানে তো হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এগুলা তো এটা তো প্রশ্নই আসে না। কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ রয়েছে? রাষ্ট্রপতির কিন্তু কোনো স্ত্রীবাচক শব্দ নাই, যোদ্ধার নাই। আচ্ছা, দেবর, দেবর কথাটার অর্থ কি? স্বামীর ভাই। তাহলে স্বামীর ভাই, এখন স্বামীর ভাই, এই ভাইয়ের ধরেন বউ আছে, আরো ভাই আছে, তারও বউ আছে, তাহলে তারা কি হবে? তারা হবে যা। এখন এই ভাইয়ের যে বোন আছে, এই যে এদের কি হবে? সে ননদ। তাহলে দেবরের আমরা দুইটা স্ত্রীবাচক শব্দ পাচ্ছি না, একটা ননদ আর একটা হচ্ছে যা। তাহলে কার এখানে দুইটা স্ত্রীবাচক শব্দ আছে? দেবর। অপশন গ। এখানে লিঙ্গ থেকে প্রশ্ন আসলো, পদ থেকে প্রশ্ন আসলো, সমাস থেকে প্রশ্ন আসলো, বাগধারা থেকে প্রশ্ন আসলো, বর্ণমালা থেকে প্রশ্ন আসলো, বানান শুদ্ধিকরণ থেকে আসছে, উপসর্গ থেকে আসছে, সংখ্যা থেকে এসেছে, লিঙ্গ থেকে এসেছে। এবার আমরা যতিচিহ্ন পড়ব। বাক্যে যতিচিহ্ন দাঁড়ি থাকলে কতক্ষণ থামতে হয়? একটা সেন্টেন্স যখন আমরা পড়ি, পড়ার পরে যখন আমরা থামি সে জায়গায় কিন্তু দাঁড়ি হয়, অর্থাৎ দাঁড়ি দেখে আমরা থামি, অর্থাৎ আমাদেরকে যেখানে থামতে হয় সেই জায়গাটা একটা কি হয়? দাঁড়ি চিহ্ন হয়। এটা আমরা মনে রাখবো। এই যে দাঁড়ি চিহ্নটা কেমন, এমন না? কারণ এর সামনে যদি আমি এভাবে দিই তাহলে কি হচ্ছে? 1। তাহলে আপনি কতক্ষণ দাঁড়ায় থাকেন? সর্বোচ্চ একটা লাইন পড়ার পরে আরেকটা লাইনে গ্যাপ আপনি কতক্ষণ রাখেন? মাত্র 1 সেকেন্ড। তাহলে এই যে এক, তো এইটাই আমরা তো বেশিক্ষণ দাঁড়াই না, একটু দাঁড়াই, তাহলে সেটাকে সেকেন্ড। তাহলে আমরা এভাবে মনে রাখবো, বাক্যে যতিচিহ্ন দাঁড়িয়ে মানে দাঁড়ি, বাক্যে যতিচিহ্ন দাঁড়ি থাকলে আমরা 1 সেকেন্ড দাঁড়াই। উত্তর ক 1 সেকেন্ড। এটা মুখস্থের বিষয়, আপনার এরকম যত আছে কমা, হাইফেন, সেমিকোলন সবগুলোই পড়ে ফেলবেন। যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে? বিজ্ঞপ্তি মানে কি? কোনো কিছু বিজ্ঞাপন দেওয়া, তার মানে এটা তো হবেই না, এর সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নাই। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে একটা মূল শব্দের পূর্বে বসে একটা নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে, কিন্তু তার নিজস্ব কোনো অর্থ নেই। এটার সাথে কি উপসর্গ কোনো সম্পর্ক আছে? নাই, তাহলে এটাও হবে না। অনুজ্ঞা মানে কি? আদেশ বোঝায় এই টাইপ, এটার সাথে কি আদেশের কোনো সম্পর্ক আছে? না, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কারক। একদম বেসিক থেকে প্রশ্নটা আসছে, তাহলে এই বেসিক থেকে আরো কি কি প্রশ্ন হতে পারে? এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাও আসতে পারে। কারক মোট কত প্রকার? এটাও আসতে পারে। তাই অবশ্যই বেসিকগুলো ভালোভাবে পড়বেন। এই যাবৎ যতগুলো প্রশ্ন আমরা সলভ করলাম সবগুলো কিন্তু বেসিক থেকে আসছে, তার মানে আমাদেরকে বেসিকটা খুব ভালোভাবে পড়তে হবে। আমরা কি পেলাম? আমরা কারকও পেলাম, আমাদেরকে কারকও পড়তে হবে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কি? কার? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা। সূর্য, সূর্য শব্দের সমার্থক অর্থ কি? অর্ক। অপশনে যেগুলো দেওয়া ছিল আমি দেখি নাই, তো ওইখানে যা ছিল তার মধ্যে অর্ক এই শব্দটা হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। সমার্থক শব্দ থেকে প্রতিবারেই যে কোনো পরীক্ষাতে একটা নাম্বার থাকবেই, তাই এগুলো মনে রাখা আমাদের কাছে অনেক কঠিন হয়ে যায়। আমার এই রিলেটেড কিছু ভিডিও আছে যেখানে খুবই সহজভাবে গল্পের মাধ্যমে বা বিভিন্ন ওয়েতে আমি জিনিসগুলোকে বুঝিয়ে দিয়েছি, যাতে করে আপনাকে মুখস্থ করতে না হয় এবং মনে যাতে না হারায়। এই জন্য চাইলে আপনারা ওগুলো দেখে আসতে পারেন। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আচ্ছা, সন্ধি বিচ্ছেদ মানে কি? ভাঙতে হবে। আপনি বলেন তো, এই যে এরকম শব্দ কি আপনি দেখছেন? অর্থাৎ এই যে র বৈদিগী রবি, এরকম কি হয়? না। মূল শব্দটা আসলে কি হয়? র বৈশিগায় বি হয় না। তাহলে যে রবি যোগ ইন্দ্র দিব আমরা, এই যে ইন্দ্র,
তাহলে কি হয়ে যাচ্ছে রবীন্দ্র। তাহলে সন্ধি বিচ্ছেদগুলো আমাদেরকে এভাবে পড়তে হবে। তাহলে আমরা কারকও পেলাম, আমরা কি পেলাম সমার্থক শব্দ পেলাম, আমরা সন্ধি বিচ্ছেদও পেলাম। তার মানে মোটামুটি বাংলার জন্য সবগুলোই দেখা যাচ্ছে আমাদেরকে পড়তে হবে। ক্রিয়ার কাল কত প্রকার? আচ্ছা, টেন্সের কথা মনে আছে? ইংরেজি টেন্স কত প্রকার? প্রধানত 3 প্রকার। ঠিক, ক্রিয়ার কালও হচ্ছে 3 প্রকার, কারণ টেন্সে বাংলায় হচ্ছে ক্রিয়ার কাল, ইংরেজিতে টেন্স, বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল। তারিখ কোন শব্দ? তারিখ হচ্ছে একটা আরবি শব্দ। খুবই চমৎকার একটি কবিতা হচ্ছে কবর। ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জলে। ছোটবেলায় এই কবিতাটি আমরা পড়েছি। এই কবিতাটি লিখেছেন জসীমউদ্দিন। তাহলে আমাদেরকে কবি পরিচিতির মধ্যে জসীমউদ্দিনকে পড়তে হবে। 2 বিঘা জমি কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার মানে জসীমউদ্দিন সম্পর্কে পড়তে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়তে হবে। বাংলা লিপি উৎস কি? বাংলা লিপি উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। বাংলাদেশের জাতীয় কবি কি? কবিকে এটা আপনারা কমেন্টে জানাবেন। তাহলে এই যে আপনারা 20টা প্রশ্ন আমার সাথে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করলেন, মন থেকে বলেন তো প্রশ্নগুলা অনেক সহজ কিনা? তার মানে প্রশ্নগুলো আসলে কোথা থেকে হয়েছে? প্রশ্নগুলো সেখান থেকে হয়েছে যে জিনিসগুলো আমরা পড়তে চাই না, কারণ আমাদের কাছে মনে হয় এগুলো অনেক সহজ, এগুলো আমরা পারবো, পানির মতো সহজ, একদম বেসিক থেকে এসেছে। তাই আপনাদেরকে কি করতে হবে? যে জিনিসগুলো আপনারা পারবেন সেই জিনিসগুলো আপনাদেরকে পড়তে হবে, এবং বেসিক ধরে ধরে পড়তে হবে, এবং বেশি গভীরে পড়ে সময় নষ্ট করার দরকার নাই। এবং প্রতিটা শব্দ দেখবেন, প্রতিটা শব্দ আমাদের খুবই পরিচিত শব্দ। যেমন প্রথমটা পড়েছিলাম ছেলেটি দ্রুত দৌড়ায়, এটা আমাদের খুব পরিচিত। মনরূপ মাঝি, এটাও খুব পরিচিত। চোখের বালি, এগুলো পরিচিত। উভয় সংকট, মানে প্রতিটা জিনিসেই আমরা প্রতিটা দিনে ব্যবহার করি এই ওয়ার্ডগুলো। তাহলে আমরা এখানে বাংলায় যদি 20-এ 20 পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেটা পারি সেটাই আমাদেরকে পড়তে হবে, বেসিক থেকে আমাদের পড়তে হবে, এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে আমরা তো বুঝলাম। এভাবে ধরে ধরে সুন্দরভাবে পড়তে হবে।